শুভ তোমাকে। তোমার জন্ম কোথায় কবে, মৃত্যু কিসে কেমন করে, জানতে চাই না। যতক্ষণ না জানা যায় ভালো। আমার মা বলতো, যে তোকে বোঝে না, বুঝতে পারে না, তাকেই ভালোবাস। দেখিস সে তোকে বুকে আঁকড়ে রাখবে। কাঁচা উঠতি বয়স, ভালোবাসার ফেনা উতলে উঠবে, আমি তা জানতাম। সবই ঠিক ছিল, শুধু তখন মায়ের কথাটাই মনে ছিল না। কি করি বা মনে থাকবে, আমার সেই মা তখন আলোকবর্ষ দূরে বিলীন। ভালোবাসার বুঝি আকার হয় না, যখন যে আধারে ধরে রাখা যায় তা তেমনই। সেই ফিচেল মেয়েটা রোজ জানালায় দাঁড়িয়ে ভেংচি কাটত বাঙালি বাবু বলে। 8 হাতি ধুতি, হাপাতা ফতুয়া, ছোটোখাটো চেহারা, মাথায় বিশাল এক ছাতা, কাঁধে ঝোলা ব্যাগে বই খাতা, আলগা পায়ে হেঁটে যেতাম পাঠশালায়। সুভাষিনী ঠিক জানত, সময় মতো অপেক্ষা করত। প্রথম প্রথম রাগ হতো, কেমন মেয়ে, পড়াশোনা নেই, পাঠশালায় যাওয়া নেই, শুধু খোলা জানালা থেকে ফিচলেমি। পরে পরে আর রাগ হতো না, মিছে বলবো না, ভালোই লাগতো। বেশ চলছিল। একটা করে বছর পার হয়ে যায়, আর আমার 1 ক্লাস করে বাড়তে থাকে। কখন যেন গোঁপে রেখা ফোটে, গালে হাত দিলে দাড়ি টের পাই। শৈশব থেকে কৈশোরে পা রাখি, কোনোদিন চোখ তুলে দেখিনি। সুভাষিনীও তাহলে আমার মতোই বড় হয়েছে। কৌতূহল বাড়তেই থাকে। এখন আর সে রোজ থাকে না, আগের মতো ফিচলেমিও করে না। আমিও সাহস করে তাকাতে পারিনি। সময় কারো অপেক্ষা করে না। স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে ঢুকলাম। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে দেখি আমার মা কারো সাথে কথা বলছে। আমি ফিরেছি দেখে মা এগিয়ে আসে, আর পিছন পিছন একটি মেয়ে, দুদিকে দুটো বিনুনি, শাড়ি পরা, আর চোখে বিশ্বের সব শান্তি যেন ওই দুটোতেই। মা বলল, চিনিস একে? মাথা নাড়লাম। এ আমাদের পাশের বাড়ি থাকে, খুব শান্ত, ভালো মেয়ে, খুব বাধ্য। তুই জামা কাপড় ছেড়ে নে, আমি চা করে নিয়ে আসি। কিছুক্ষণ পরে সেই মেয়েটি হাতে চায়ের কাপ। মাসিমা পাঠালেন, তোমার নাম কি? ডাকনাম শুভ, আর ভালো নাম সুভাষিনী। আমি আপনাকে চিনি, আপনি স্কুলে যেতেন আর আমি জানালায় দাঁড়িয়ে দেখতাম। ও, তুমিই তাহলে সেই ফিচেল মেয়ে। আমার স্কুলে যাওয়া বারণ। মা বলেছে, বেশি লেখাপড়া শিখলে বর পাওয়া যাবে না, বিয়ে হবে না। তা বিয়ে যদি না হয় তো কি হবে? পাড়ার লোকজন বাবার বদনাম করবে। আপনি আমাকে লেখাপড়া শেখাবেন? 5 ক্লাস পাস করেছি, আমি খুব মন দিয়ে পড়ব, বাড়িতে পড়েই পরীক্ষা দেব। তারপর আপনার মতো একদিন কলেজ যাব, তখন বড় হয়ে যাব, মা আর কিছু বলতে পারবে না। সেই শুরু হলো পড়াশোনা। নিয়ম করে পড়াশোনা করত। এখন আর তাকে ফিচেল মনে হয় না, তীক্ষ্ণ বুদ্ধিমতী, বাধ্য ছাত্রীর মতো। বাড়ির কাছেই দামোদর নদ। ফি বছর বানের জলে গ্রামের পর গ্রাম ভেসে যেত। কিন্তু এখন তাকে এমন বাঁধন বেঁধেছে, গ্রীষ্মে তাকে হেঁটে পার হয়ে যায়। ছুটির দিনে প্রায় বিকেলে শুভকে নিয়ে নদীর চরে যেতাম। অবাক হয়ে দেখত, বেশি কথা বলতো না। স্নিগ্ধ বাতাসে মন ভরে উঠত। ছায়া ছায়া রক্তিম সূর্যের আলো নদীর দুপার জুড়ে, চর জুড়ে রাখাল ছেলেদের ঘরে ফেরার প্রস্তুতি। যেদিকে দু চোখ ছড়িয়ে যায়, অপার শূন্যতায় মুগ্ধ হয়ে যেতাম। নদীর গতিপথের মতো জীবনের গতিপথ বদলে যায়। সময় কারো জন্য অপেক্ষা করে না। এখন আমার যাওয়ার পালা। গ্রামের পাট চুকিয়ে শহরে যাওয়া,
ইংরেজি কলা বিভাগে কলকাতার কলেজে পড়তে যাওয়া। বুঝতাম শুভ বড় একা হয়ে যাবে, পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে। এবারই তো ম্যাট্রিকুলেশনের পরীক্ষা। কাছের মানুষের সঙ্গে মনের এই টানাপোড়েন বড়ই পীড়াদায়ক। তাই মনে হয় ভালোবাসার মানুষের কাছ থেকে শরীরটা দূরে রইল, কিন্তু মন, তাকে বেঁধে রাখা যায় না। সে তো উন্মুক্ত, তার নিঃশব্দ বিচরণ আলোর থেকেও গতিশীল। নতুন বন্ধুবান্ধব, নূতন সব কিছু কেমন যেন ঘোর লেগে যায়। চারপাশে ঘিরে থাকে সবাই, সুখ দুঃখগুলো আসে যায়। এত কিছুর মধ্যে আমার ছিল নিজস্ব জগৎ। সেখানে নিশ্চিতভাবে শুভ ছিল। চিঠি লিখতে ভয় পেতাম, পাছে ধরা পড়ে যাই। গ্রাম থেকে কেউ এলে জিজ্ঞেস করতাম না, পাছে কেউ সন্দেহ করে। একদিন মায়ের চিঠি পেলাম, শুভ সসম্মানে পাশ করেছে, কলকাতায় পড়তে চায়। বাবা মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। কলকাতার কোনো মহিলা মেসে থাকার ব্যবস্থা করলে ওকে কলেজে ভর্তি করে দেবে। খবরটা শুনে খুব খুশি হলাম। পরের দিন থেকে লেগে পড়লাম। প্রিয়জনের জন্য বুঝি সব করা যায়। ভালোবাসা কিনা জানি না, তবে ভালো লাগে। প্রচণ্ড তাপদাহের পরে বৃষ্টির ঝাপটা যেমন লাগে। সব ব্যবস্থা পাকা হলে খবর পাঠালাম শুভকে নিয়ে আসার জন্য। তারপর যা হয়, শুভর কলেজে ভর্তি হওয়া, লেডিজ হোস্টেলে থাকা। আমি লোকাল অভিভাবক। কলকাতা শহরে তখন রাজনৈতিক পালাবদলের হাওয়া। এদিক ওদিক শুধু তর্কের ঢেউ, উত্তেজনার পারদ চড়ছে নামছে। সুযোগ বুঝে কিছু সুবিধাবাদী লোক কিছু করে নেয়ার ধান্দায় মশগুল। রাজনীতি না বুঝেও এটুকু বুঝেছিলাম, বক্তৃতার বেদিতে দাঁড়িয়ে মিথ্যে প্রতিশ্রুতির বুলি আওড়ানো। সেদিনটা ছিল বৈশাখের এক উত্তপ্ত বিকেল। কলেজ স্ট্রিট চত্বরে ছাত্র সমাবেশ। সাম্রাজ্যবাদ নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, স্লোগান আর স্লোগান। কৌতূহলবশত যাওয়া। ব্যানার হাতে একাকে দেখলাম। মিছিলের সামনে শুভ, চোখে মুখে দীপ্ত দৃঢ় চেতনা সুস্পষ্ট ছাপ, উত্তোলিত হস্তে উদ্বেলিত গর্ব। ভালো লাগলো কিনা জানি না, বুকে তৃপ্তি অনুভূত হয়েছিল। এটাই তো চাই, নারী জাগরণ, নারীর স্বাধিকার। অন্যমনস্কতায় প্রথমে আওয়াজটা কানে আসেনি। দ্বিতীয়বার চেনা শব্দটা পেয়ে গেলাম। চারিদিকে ধোঁয়ার অন্ধকার, চিৎকার, কাতরানি, ছত্রভঙ্গ মিছিল, পুলিশের গাড়ি, লাঠিচার্জ। শুভকে আর দেখা যাচ্ছে না। সামনেই তো ছিল অ্যাম্বুলেন্সে, সামনেই তো ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ, কয়েকজনকে ধরাধরি করে তুলতে দেখলাম। ভয়ে মনের ভিতরটা ধুকপুকানি। তবে কি শুভর? পরের কয়েকদিন হাসপাতাল আর ঘর করলাম। সেদিন শুভর মাথায় চোট পায়। প্রায় সাথে সাথে মেডিকেল কলেজে না পাঠালে হয়তো একটা জাগরণের মৃত্যু হতে পারত। ঈশ্বর না মানলেও এখন মানি, তাই এই যাত্রায় বেঁচে গেল শুভ। আজ তার হসপিটাল থেকে ছুটি, হয়তো আমারও ছুটি। আগামীকাল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। বারান্দায় আমি, পাশে শুভ। স্বাধীনতার উদযাপন, বড় তৃপ্তি। আজ আমরা স্বাধীন, পাশে শুভ, হয়তো চিরবন্ধনে। আমি নির্ভীক এক প্রেমিক।